নমস্কার বন্ধুরা, আমরা আগামীকাল জঙ্গলমহলে আমরা একটা বিশেষ করে মুকুটমণিপুরে একটা আদিবাসী সমাবেশ বা বিক্ষোভ সমাবেশ বলা যায় আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে সারা বছর 2024 আমরা অলরেডি দেখেছি, সারা বছর ধরে কোথাও না কোথাও, কখনো কল্যাণী, কখনো খাতড়া, কখনো মোটামুটি রানীগঞ্জ, বিভিন্ন জায়গায় আদিবাসীদের সমাবেশ আমরা একের পর এক আমরা অলরেডি দেখে এসেছি। তো দীর্ঘদিন ধরে 2024টা আমরা বিশেষ করে দেখলাম। ডেফিনেটলি এখানে কোনো প্রবলেম আছে, প্রবলেম না থাকলে এরকম ডেপুটেশন বন্ধ হওয়ার কথা নয়। তো আমরা দিনের পর দিন এই একই প্র্যাকটিস, আমরা কোনো একটা জায়গাকে বেছে নিচ্ছি এবং সেখানে আমরা ডেপুটেশন বন্ধ এরকম একটা মোটামুটি চিরাচরিত একটা যে প্রথম আপিল যেটা হয় সেটা আমরা করে আসছি। সেই হিসাবে আগামীকালও আমরা মুকুটমণিপুরতে আমরা মোটামুটি একটা বিক্ষোভ বা দেখতে পাচ্ছি, আমরা বিক্ষোভ কর্মসূচি দেখতে পাচ্ছি। আমরা জানি যে আগামীকালের কথাই যদি বলা হয়, বিশেষ করে বাঁকুড়া জেলার মুকুটমণিপুরের মতো একটা প্রান্তিক আদিবাসী কেন্দ্রিক এলাকা বা জঙ্গলমহলকে যদি বলা হয়, সমগ্র জঙ্গলমহলকে দিনের পর দিন বিভিন্ন রকম ইস্যু নিয়ে যেগুলো মানে যে ডিপ্রাইভ বা বঞ্চিত করে রাখা হয়েছে বা রাখা হয়। আমরা কয়েকদিন আগে দেখলাম আমাদের জঙ্গলমহলের সবচেয়ে বড় উৎসব বা যেটাকে আমরা সাকরাত বলি, যেটা বা পয়লা আখান বা পয়লা মাঘ যেটা হয়, আমরা দেখলাম তাতে জঙ্গলমহলে এই উৎসবকে কেন্দ্র করে সরকারি যে সহযোগিতা ছিটে ছুটফোটা মোটামুটি কোনো রকম আমরা লক্ষ্য করিনি বা কোনো কারই লক্ষ্য করি না। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। তো অথচ জঙ্গলমহলে যে উৎসবগুলো নয়, যেগুলো নয়, কখনো হচ্ছে ফুলের উৎসব, কখনো হচ্ছে শিকড়ের উৎসব, কখনো হচ্ছে মানে যেরকমভাবে একটা চাপিয়ে দেওয়ার একটা যে সংস্কৃতি, এটাকে আমরা বরাবরই দেখেছি। সেটা আমরা সবচেয়ে বড় লক্ষ্য করলাম যে জঙ্গলমহলের বইমেলা, বিশেষ করে পুরুলিয়া বইমেলাকে কেন্দ্র করে, যেখানে আমরা দেখলাম যে সেখানে পরিষ্কার ভাষায় যেটা ছিল যে প্রাদেশিক ল্যাঙ্গুয়েজ, ইভেন সাঁওতালির মতো অষ্টম তফসিলি ভাষাতে সেখানে কথা বলার কোনো জায়গা থাকবে না, যেটা সম্পূর্ণ সংবিধান বহির্ভূত, যেটা চিন্তা করা যায় না। তো যাই হোক, এরকম একটা বঞ্চনা বা কলকাতা কেন্দ্রিক চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, যেটা আমরা সবসময় দেখি, তো আমরা দীর্ঘদিন ধরে এগুলোর বিপক্ষে। আগামীকাল নিশ্চয়ই এরকমই অনেক জেনুইন ইস্যু আছে, যে ইস্যুগুলো কেন্দ্র করে আমরা একের পর এক ডেপুটেশন বা বন্ধ আমরা করছি। তো এই বন্ধ আর এই যে বন্ধ বা ডেপুটেশন বা বিক্ষোভ কর্মসূচি, এগুলো যেমন আমরা দেখছি আলটিমেট আখেরে কতখানা লাভ হচ্ছে সেটা একটা কোয়েশ্চেন। কারণ আমরা যদি আমি তর্কের খাতিরে একটা জায়গাতেই আসছি, যেমন যদি বলা হয় যে কল্যাণীতে অমুক একটা জায়গাতে কল্যাণীতে 30 জনকে ফেক এসটি নির্ধারিত করা হয়েছে। আমরা কল্যাণী 30 জন ফেক এসটির বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। আন্দোলন করার পর পরিপ্রেক্ষিতে আমরা ধরলাম সেখানে কল্যাণী ওই কেস, কোনো একটা কলেজে 30 জন ফেক এসটিকে নিয়োগ দেওয়া হয়েছিল, 30 জনকে ক্যান্সেল করা হলো। এটা খুব ভালো কথা। তো 30 জনকে করার পরিপ্রেক্ষিতে আমাদের পরিশ্রম, আমাদের দৌড়ঝাঁপ, আমাদের যাতায়াত, এগুলোর পরিপ্রেক্ষিতে 30 জনকে হয়তো সেখান থেকে ডিলিস্টেড করা হলো। সেটা তো আমরা জয়ী হলাম। তারপরেই দেখা যাচ্ছে কি অমুক আর একটা নেক্সট কোনো একটা কলেজে কল্যাণীর মুখেই সেখানে 30-এর বদলে সেটাকে 300 আবার ফেক এসটি ঢুকিয়ে দেওয়া। এইভাবে সারা জীবন তো আমরা কোনো ফেক এসটি ইস্যুটাই আমি বলছি না, এরকম যে কোনো ইস্যুতেই আশা করি আমরা সারা জীবন এরকম আমরা একের পর এক ডেপুটেশন, আমরা বন্ধ, এগুলো করে করে হয়তো আমরা যেতে পারবো না। এটা নট অনলি আমি শুধু যে আদিবাসী বা সাঁওতাল সমাজের সমস্যা বলছি এটা নয়, জঙ্গলমহলের আরও অনেক সমস্যা আছে। বিশেষ করে আমাদের যে আত্মপরিচিতি, ঝাড়খণ্ডী পরিচিত যেটা আছে পরিচিতি, মানভূমি সংস্কৃতি, এই যেগুলো আছে, এগুলো সবগুলোর ক্ষেত্রে একই রকম নিয়ম প্রযোজ্য বা আমি আন্দোলনের কথাই বলছি। তাহলে আমরা যদি ছোট্ট একটা ঘটনাকে তুলনা করি, যেমন আমি উদাহরণ হিসেবে এরপর আসছি যে আগামীকাল মুকুটমণিপুর আমরা একটা ডেপুটেশন অ্যারেঞ্জ করেছি বা ডেপুটেশন হচ্ছে আমাদের, এবং এখানে আমাদের আদিবাসী একতা মঞ্চ থেকে শুরু করে অনেক ভারত জাগাত মাঝি পারগানা থেকে প্রায় সমস্ত সংগঠনেরই এখানে একটা ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই ডেপুটেশনকে যদি কেন্দ্র করে আমরা মিনিমাম একটা খরচের হিসাব করি, তাহলে খরচের হিসাব আমি আপনাদের একটা জানাচ্ছি। যদি ধরা যায়, তর্কের খাতিরে ধরলাম, আমি মোটামুটি 20 থেকে 21 হাজার লোকের একটা সমাগম হবে, এরকম একটা আমি ধরে নিচ্ছি যে 21 হাজার লোক
অ্যাপ্রক্সিমেট 20 থেকে 21,000 লোক একটা এখানে আসবে। এই 21,000 লোক যদি আমার ডেপুটেশনে আসে, যেটা আমরা কম বেশি জায়গাতে দেখি 25-30 হাজার থেকে 1 লাখ লক্ষাধিক লোকও মোটামুটি ডেপুটেশনে যায়। প্রথম জায়গায় আসছি, আমার যদি 21,000 লোক যদি আমার আগামীকাল মুকুটমণিপুরের মতো জায়গায় যদি যায় ডেপুটেশন দেওয়ার জন্য, যেটা আমরা কয়েকদিন আগে কল্যাণীতে বিভিন্ন জায়গায় দেখলাম, তাহলে আমরা মোটামুটি কত টাকার আমাদের আদিবাসী লোকজনের কত টাকা ক্ষতি হতে পারে সেই হিসাবটা আমি দেখছি। 21,000 লোক যদি যায়, মিনিমাম যদি 300 টাকা করে যদি ওদের ওয়েজ হয়, মানে পারিশ্রমিক, কোথাও যদি কাজ করতো তাহলে 300 টাকা মানে রোজগার হতো, তাহলে আমরা ধরতে পারি 300 ইন্টু 21,000 লোক হলে 63 লাখ টাকার একটা কর্মসংস্থান বা মানে রোজগার একটা আদিবাসী সমাজের ক্ষতি হচ্ছে। কত লাখ টাকা? 63 লাখ টাকা। 21,000 গুণিত 300 টাকা করে আমি ধরলাম, 63 লাখ টাকা হচ্ছে শুধু, মানে ওই টাকা আদিবাসী লোকরা রোজগার করতে পারতো। আগামীকালের জন্য যে ক্ষতিটা হবে, নেক্সট আগামীকাল না, প্রতিটি মিটিংয়ে যে ক্ষতিটা হয়। নেক্সট হচ্ছে মিনিমাম এক্সপেন্স। যারা মিটিং বা মিছিলে আসছে, যেখান থেকে আসুক, বাইকে আসুক, 4 চাকাতে আসুক, আর যেটাতেই আসুক না, সাইকেলে আসুক, গড়ে একটা 200 টাকার খরচা তাদের আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রকম মিটিং ইস্যুতে চা খাবার থেকে শুরু করে ছেলেদের জন্য কিছু নিয়ে যাওয়ার বিনিময়ে মুকুটমণিপুর টুরিস্ট স্পট, তাহলে সেখানে আমরা মোটামুটি মিনিমাম 200 টাকা একটা মার্কেটিং করবে। যে টাকাটা সম্পূর্ণ রকমভাবে ওখানকার যারা নন আদিবাসী আছে, যারা বিজনেস করে, মানে দিকু সোজা কথায় দিকুদের পকেটে যে প্রফিট হবে, মানে সান্তালদের কর্মসংস্থানের 63 লাখ টাকা নষ্ট করার পরিবর্তে ওদের যে লাভটা হবে সেটা 200 টাকা করে যদি ধরি, তাহলে 21,000 ইন্টু 200 হলে আমি এখানে 42 লাখ টাকা, মানে এভারেজ যদি ধরা যায় 50 লাখের কাছাকাছি টাকা, এটা কিন্তু দিকুদের আমরা রোজগার করে দিয়ে আসবো। হ্যাঁ, সেটা কল্যাণীতেও আমরা এক বেলাতে সেটা করে এসেছি, যেখানেই যায় না কেন, যেখানেই রানীগঞ্জেও 50 লাখ টাকা আমরা হোটেলে খাওয়া দাওয়া করে এদের রোজগার করে দিয়ে এলাম। বাকি থাকছে আমাদের কার এক্সপেন্স, গাড়ি, যেখানেই আমরা যাই না কেন আদিবাসী লোকজন এমনিতেই গরিব, তারপরেও কিন্তু যেহেতু দূর থেকে আসতে হয়, তারা কিন্তু সাইকেলে তো সব জায়গায় সম্ভব না, তাহলে 4 চাকা, 2 চাকা, মোটর সাইকেল, এখানে আপনার স্করপিও থেকে বাস পর্যন্ত নিয়ে আসা হয়। সেগুলোর যদি গড় একটা মিনিমাম 5,000 টাকা করে যদি ধরি, 100টা গাড়ি আসে, তাহলেও সর্বনিম্ন 5 লাখ টাকা, মানে হরে ধরে যদি কর্মসংস্থান সবগুলোকে মানে ধরি, তাহলে এক একটা মিটিংয়ের পেছনে আমাদের 1.5 কোটি টাকা রাজস্ব আমরা আদিবাসী সমাজ থেকে ক্ষতি করছি। আমরা কোথায় কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? কোনো জায়গায় ফেক এসটির সমস্যা, কোনো জায়গায় জমি জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে, যেমন আমাদের দেউ চাপাচাপি যদি ধরি, অযোধ্যা যদি ধরি, কোথাও দেখছি স্টুডেন্টরা আমাদের পাচ্ছে না, স্কলারশিপ পাচ্ছে না, কোথাও আমরা লোকাল সমস্যা, কোথাও কোনো বালুরঘাটের মতো কোথাও কোনো আদিবাসী মেয়েকে দণ্ডি দেওয়া হচ্ছে, এরকম ঘটনাকে কেন্দ্র করে সর্বনিম্ন আমরা 1.5 কোটি টাকা আমাদের এক একটা মিটিংয়ে খরচা হয়। এই 1.5 কোটি টাকা আমরা কিন্তু সমস্ত গরিব যে আদিবাসী মানুষরা, যাদের পকেটে কিছু নেই, যাদের সরকার থেকে শুরু করে টোটাল সিস্টেম যাদের ভিখারি করে রেখেছে, হ্যাঁ, কোনো রকম বলতে দ্বিধা নেই, হ্যাঁ, 5% আদিবাসী অন্তত পশ্চিমবঙ্গে মানে নয়, চাকরি করে না, যাদের কোনো বিজনেস নেই, বিজনেস স্ট্যাটাস দেখলে, বিজনেস তো আর বলার জন্য নেই, ওটা তো পার্টিকুলার কয়েকটা জাতির জন্যই ফিক্সড করা, ব্যাংক তাদেরই লোন দেয়, আর কারো দেওয়ার কোনো কথা নয়, দেয়ও না, এটা চ্যালেঞ্জই বলতে পারি, ডাটা বলবে এটা। তো সেক্ষেত্রে যদি আমরা মোটামুটি ধরি, তাহলে এই এক একটা প্রোগ্রামে আমরা 1.5 কোটি টাকা করে আমরা আমাদের আদিবাসী গরিব লোকদের কাছ থেকে আবার আমরা রাজস্ব তুলে এনে আমরা কাদের দিচ্ছি না, যাদের সম্পদ বেশি আছে দিকুদের, তাদেরই আমরা দিচ্ছি। আমরা বছরে যদি মোটামুটি 2টো করে মিটিং করে থাকি এবং মিটিং মিছিল এরকম বড় মাপে কমসে কম সব জায়গায় হয়, তাহলে আমরা যদি ধরি 25টি জায়গায় যদি হয়, তাহলে 25 দুগুণে 50-এর কাছাকাছি প্রায় ধরা যায়, মানে আমরা অন্তত বছরে 30 থেকে 40 কোটি টাকা আমরা আদিবাসীদের পকেট থেকে নিয়ে এসে আমরা বিভিন্ন ইস্যুতে আমরা মোটামুটি সব জায়গাতে আমরা খরচ করছি বা আদিবাসীদের খরচ করাচ্ছি। তাতে আমাদের কি লাভ হচ্ছে? তাতে আমাদের এক একটা ছোট ছোট জিনিসের লাভ হচ্ছে। যেমন যদি বলা হয় কোনো জায়গায় 30 জন ফেক এসটি সার্টিফিকেট ছিল, সেটাকে আমরা সলভ করলাম বা তাদের ডিলিস্ট করা হলো, বিনিময়ে 30-এর বদলে পরের আর একটা জায়গায় সেখানে 300টা ফেক এসটি সার্টিফিকেট দেওয়া হলো। এটা আমাদের কোনো পার্মানেন্ট সলিউশন নয়। একই রকমভাবে আজকে জমি যদি আজকে দেউচাতে জমি কাউকে উচ্ছেদ করা হয়, কালকে মুকুটমণিপুর করা হবে, মুকুটমণিপুর থেকে যদি উচ্ছেদ করা হয় তাহলে আরেকটা জায়গা থেকে করা হবে।
এগুলো এইভাবে কোনো রকম এটা পার্মানেন্ট কোনো সমস্যা নয়। তো আমরা এরপর আসছি আদিবাসীদের মেন সমস্যা কী কী। এটা তো আমি বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পারলাম যে এক একটা মিটিং মিছিলে আমাদের করে সর্বনিম্ন হচ্ছে 1.5 কোটি টাকা করে খরচা হয়। আমাদের কাছে এখন জ্বলন্ত সমস্যা কি? জ্বলন্ত সমস্যার জায়গায় আসে। আমাদের কাছে জ্বলন্ত সমস্যা এখন বলতে গেলে সবচেয়ে প্রথম এক হচ্ছে জমির সমস্যা। যদি আমরা জানি সিএনটি এসপিটি অ্যাক্ট 1908 1948 যে আইনগুলো মোটামুটি মানে করা আছে, তো সেখান থেকেও মোটামুটি আমরা যেটুকু আমরা ইয়ে করতে পেরেছি। একই রকমভাবে আজকে জমি যদি আজকে দেউচাতে জমি কাউকে উচ্ছেদ করা হয়, কাউকে মুকুটমণিপুর করা হবে, মুকুটমণিপুর থেকে যদি উচ্ছেদ করা হয় তাহলে আরেকটা জায়গা থেকে করা হবে। এগুলো এইভাবে কোনো রকম এটা পার্মানেন্ট কোনো সমস্যা নয়। তো আমরা এরপর আসছি আদিবাসীদের মেন সমস্যা কী কী। এটা তো আমি বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পারলাম যে এক একটা মিটিং মিছিলে আমাদের করে সর্বনিম্ন হচ্ছে 1.5 কোটি টাকা করে খরচা হয়। আমাদের কাছে এখন জ্বলন্ত সমস্যা কি? জ্বলন্ত সমস্যার জায়গায় আসে। আমাদের কাছে জ্বলন্ত সমস্যা এখন বলতে গেলে সবচেয়ে প্রথম এক হচ্ছে জমির সমস্যা। যদি আমরা জানি সিএনটি এসপিটি অ্যাক্ট 1908 1948 যে আইনগুলো মোটামুটি মানে করা আছে, তো সেখান থেকেও মোটামুটি আমরা যেটুকু আমরা ইয়ে করতে পেরেছি যে জমির জায়গায় যে এভিকশন যেটা হচ্ছে গ্রামসভা, গ্রামসভার 2006 আমাদের ফরেস্ট রাইট অ্যাক্ট, যেগুলো আমরা দেখেছি। যেমন আজকে মুকুটমণিপুরের যে ইস্যুটা, এটা অনেকটা গ্রামসভা রিলেটেড। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি জল জমির যে সমস্যা আছে, এইটা হচ্ছে আমাদের মেন সমস্যা। মেন হচ্ছে মানে সমস্যা যেটা হচ্ছে আমাদের জমি কেন্দ্রিক এবং আমাদের আদিবাসী জমি থেকে উচ্ছেদ করা যাকে বলে। 2 নম্বর সমস্যা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা জল জমির পরেই দেখতে পাচ্ছি আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে ফেক সার্টিফিকেট। আমরা তো আজকাল সবাই জানি চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি সবাই এসটি সার্টিফিকেট পেলাবার জন্য সব রেডি হয়ে বসেই আছে। এই সমস্যা কোনোদিনই আমরা এক একটা কেস করে কাছারি করে এইভাবে সমস্যা আমাদের সমাধান হওয়ার জায়গা নেই। 3 নম্বর সমস্যা হচ্ছে স্টুডেন্টদের, ছাত্র, তাদের ম্যাক্সিমাম জায়গায় হোস্টেল বন্ধ, স্কুল বন্ধ, তাদের পড়াশোনা বন্ধ। এগুলো আছে। লোকাল সমস্যা আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যে সমস্যাগুলো কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, যেমন যেটা বললাম আমাদের আদিবাসী মেয়েদের উপর অন্যায় অত্যাচার, এরকম অঢেল সমস্যাতে আমরা জর্জরিত। তো এই সমস্যাগুলো জর্জরিত আমরা বিনিময়ে আমরা উত্তেজিত হয়ে আমরা এক জায়গায় 1.5 কোটি 2 কোটি, কোনো জায়গায় আরও বেশি খরচা করে আমরা সমাবেশ করছি। বিনিময়ে কি দীর্ঘমেয়াদে আমাদের কোনো লাভ হচ্ছে? যদি আজ লাভ হতো, 2024 সারা বছর করার পর থেকেও 2025 জানুয়ারি থেকে আমাদের শুরু করতে হতো না। নিশ্চয়ই এটাতে কোনো লাভ নেই। তাহলে এখানে কোথায় সমস্যাটা কি হচ্ছে? কেন আমরা পার্মানেন্ট সমস্যায় আসছি না? এখানে আমার যেটুকু মনে হয়েছে যে আমরা যেটা জানি যে আমরা যদি কোনো সিনেমা আমরা দেখি, সিনেমা বাংলা সিনেমা কিংবা বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি মুভি যাই হোক না কেন, ইংরেজি মুভির ক্ষেত্রে দেখি সিনেমাতে একটা সিনেমা তৈরির পেছনে অঢেল লোকের কর্ম লাগে, অঢেল লোক। একজন ডাইরেক্টর, একজন প্রডিউসার, একজন হচ্ছে আপনার আর্ট ডিরেক্টর, এরকম শয়ে লোকের কর্ম থাকে। কিন্তু যদি আমাদের আদিবাসী যাত্রার ক্ষেত্রে যদি দেখি, যাত্রা লেখার ক্ষেত্রেও যদি দেখি, যিনি একজন লিখছেন উনি ডিরেক্টর, উনি প্রডিউসার, উনি সব কিছু। এবং আদিবাসী সামাজিক সেই সংগঠনগুলোর ক্ষেত্রে আমরা দেখি, তাদের ক্ষেত্রেও তাই। সমস্ত সংগঠনে একজনই আছেন, উনিই হচ্ছেন চিন্তাবিদ সংগঠনের, উনিই হচ্ছেন ফিল্ডের কি বলে, উনিই হচ্ছেন সমস্ত কিছু দেখভাল করেন, ইনিই সব কিছু আলটিমেট। যার জন্যে 2019, 20, 25 কেন দিনের পর দিন হওয়ার পরেও কোনো রকম চেঞ্জ দেখতে পাচ্ছি না। প্রতি ক্ষেত্রে একজন অন্তত যারা আদিবাসী সমাজে যথেষ্ট চিন্তাবিদ বা শিক্ষিত ব্যক্তিগণ আছে, যাদের পরামর্শ নেওয়ার দরকার আমার মনে হয় থাকে। হয়তো আমি নিজেকে কোনো সময় কি বলে সুসেরিয়ে তো আমি বলি না, আপনাদের অনেকবার বলেছি, আমি নিজেকে যেটা বলি উইহারিয়ে, আমি উইহার চিন্তা করতে ভালোবাসি বা উইহারিয়ে। তো সেক্ষেত্রে আমাকে পছন্দ নয় আপনাদের। শয়ে অনেক আমাদের ডাক্তার আছে, মাস্টার আছে, বুদ্ধিজীবী আছে, তাদের সাথে আপনারা আলোচনা করতেই পারেন। এবং এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটা জায়গা আছে যে পরিষ্কার, যেটা আমরা এইরকম ঘটনাকে দীর্ঘদিন ধরে আমরা এই দুটো ইস্যু নিয়ে আমরা এই প্রতিটি ইস্যু নিয়ে আমরা করতে পারবো না। আপনারা জানেন দীর্ঘদিন ধরে যে একটাই সলিউশন আমরা যুগ যুগ ধরে বলে এসেছি, বা আমি কেন আমাদের আগে ভারত জাকাত মাঝি পারগানা মহল খুব জোর দিয়ে বলে আসছিল। এখন যাই হোক, রাজনৈতিক পরিস্থিতিতে ভাঙচুর হওয়ার ভেঙে টুকরো হওয়ার পরিপ্রেক্ষিতে হয়তো ওই সুরটা নেই, কিন্তু
সমস্যার সমস্ত কিছু সমাধান কিন্তু একটা জায়গাতেই আমাদের চলে আসে, সেটা হচ্ছে পঞ্চম তফসিল। হ্যাঁ, এটা যদি বলা হয় পঞ্চম তফসিল খায় না মাখে, হ্যাঁ, এই সেন্সিটাইজেশনটা আজকে আমরা আমাদের যে বৃহত্তর আদিবাসী সমাজ আছে আমরা তাদের কাউকে করে উঠতে পারিনি। পঞ্চম তফসিল সুবিধা হলে পঞ্চম তফসিলের মধ্যে যে আমাদের 6% রিজার্ভেশনের জন্য দৌড়াতে হবে না, 6%-এর বদলে আমি 70% রিজার্ভেশন আদিবাসীরা পাবো, যেটা যেটা প্রমাণিত, যেটা হ্যাঁ বেশিরভাগ আদিবাসী অশিক্ষিত, পড়াশোনা নেই, তারা ঘর থেকে কুমার ব্যাঙের মতো ঘর থেকে বেরোয়নি, না মিজোরাম গেছে, না আসাম গেছে, না গোর্খাল্যান্ড, তাদের কোনো আইডিয়া নেই, কাজেই তাদের বোঝানোটা ওই কি বলে স্বর্গের পরীর গল্পের মতোই তাদের কাছে হয়তো বিশ্বাসযোগ্য নয়। কিন্তু আমি বারে বারে বলেছি, আপনারা ঘুরুন, আপনারা দেখুন, আপনারা বাস্তব পরিস্থিতিটা দেখুন, যে আজকে আসামের কোকড়াঝাড়েই বলুন, দার্জিলিংয়ের গোর্খাল্যান্ডেই বলুন, বা যেখানেই হোক পঞ্চম তফসিল হলে আপনি এই 6% রুটি, কুকুরকে ছুড়ে দিলে যেমন রুটি হয়, 6% রুটির পেছনে আপনার দৌড়াতে হবে না, আপনার এখানে 70% রিজার্ভেশন আপনার নিজের কাছেই থাকবে। তো এই 6 আর 70-এর তফাৎ যদি আপনার মতো বিচার করার ক্ষমতা যদি না থাকে, তাহলে তো আমার আর এর থেকে বেশি কিছু বলার থাকতে পারে না। আপনি আজকে খাতা চাইছেন, চুল্লু চাইছেন, মদ চাইছেন, সব কিছুর জন্য আন্দোলন, এক একটা আন্দোলনে 1.5 কোটি 2 টাকা খরচা করে করছেন কেন? আপনার তো একটা সিঙ্গেল ইস্যু, সিঙ্গেল উইন্ডো। আপনি পঞ্চম তফসিলটাই যদি শুধু চান, তাহলে এর মধ্যেই কিন্তু সমস্ত কিছু আছে। এবং আরেকটি জিনিস আপনাদের বুঝিয়ে দিতে চাই, যেটা আপনারা বারে বারে যে দিনের পর দিন বিভিন্ন জায়গায় যে আন্দোলন করছেন, এই করছেন, যেমন আজকে যদি বলা হয় মুকুটমণিপুর, যদি বলা হয় মুকুটমণিপুর এমন একটা জায়গা যেটা হচ্ছে মেন রাস্তা থেকে, প্রশাসনিক এসডিও, বিডিও, ডিএম এর অফিস থেকে অনেক দূরে। মুকুটমণিপুরে আজ 25,000 লোক কি করলো না করলো তাতে কারো কিছু মাথায় ব্যথা হওয়ার কথা নয়, তাতে কোনো রিফ্লেকশন কিছু সমাজে হবে না, কারণ তাতে কারো সমস্যার কিছু সমস্যা তৈরি হচ্ছে না। কাজে যদি আন্দোলন করছেন, করার যদি ইচ্ছে থাকে, আন্দোলনজীবী হওয়ারই যদি শখ থাকে, তাহলে অন্তত এই যে গরিব আদিবাসী মানুষের পকেটের আবেগকে বিজনেস করে, আবেগকে পুঁজি করে যে গরিব আদিবাসী মানুষকে নিচে নিয়ে গিয়ে এই যে 1.5 কোটি 2 কোটি টাকা এক একটা জায়গায় খরচ করাচ্ছেন, তার বদলে আমরা তো সেই জায়গায় চাইবো যে জায়গায় যে টাকাটা খরচ করে তার সমপরিমাণ লাভও আমাদের উঠে আসুক। আমরা শুধু খরচ করব, বিনিময়ে লাভ হবে না, বিনিময়ে আমাদের 2-1 নেতা হওয়ার জন্য, বিক্রি হওয়ার জন্য বিধানসভা লোকসভায় বসে থাকবে, এটা তো আমরা দীর্ঘদিন হতে দিতে পারি না। কাজেই অন্তত যদি আজ 2 কোটি টাকার খরচা হয়, 2 কোটি টাকা প্রফিট আমি যাতে ঘরে আসে, সেটুকু অন্তত আমরা নিশ্চিন্ত হতে চাই। তো সেই হিসেবে আমি বলবো যে যদি আপনারা আন্দোলনই করতে হয়, আন্দোলনজীবী হওয়ারই থাকে, আন্দোলনে যদি আমাদের সমস্যার সমাধান হয়, আন্দোলন কিন্তু দুরকমভাবে হয়। আপনারা স্বাধীন ভারতবর্ষে কেন সমস্ত পৃথিবীর সব জায়গায় দেখেছেন, দুটো মাত্র সিস্টেম আছে আন্দোলন করার জন্য। কি কি দুটো সিস্টেম? একটা হচ্ছে সংসদীয় রাস্তাতে, আর একটা হচ্ছে নন সংসদীয় বা সংসদীয় নয়। সংসদীয়টা কি? আপনার এলাকায় আজকে তো মুকুটমণিপুরে এত কিছু সমস্যা, লাখ লাখ সমস্যা হচ্ছে। মুকুটমণিপুরে এমএলএ বসে আছেন মশাই, যিনি এলাকার সমস্ত কিছু নির্ণায়ক। আপনি যদি ভারতবর্ষে বাস করেন, আপনি যদি ভারতবর্ষের আইন মানেন, তাহলে ভারতবর্ষের শেষ কথা বিডিও নয়, ডিএম নয়, এসপি নয়, কোন থানার ফাঁড়িতে ডেপুটেশন, যে ফাঁড়ির অফিসার নয়, একমাত্র এলাকার রাজা আমরা যাকে বানিয়েছি, বা রাজা যিনি হন, তিনি এমএলএ। নিশ্চয়ই আপনি জানেন, যিনি রাজনীতি করছেন আপনি নিশ্চয়ই জানেন। আপনি যদি সত্যিই জেনে থাকেন, তাহলে আপনি এমএলএ কে বাদ দিয়ে সমস্ত গরিব লোকগুলোকে নিয়ে 1.5 কোটি 2 কোটি টাকা খরচা করে আজকে জঙ্গলে তাদের করতে নিয়ে যাচ্ছেন কেন? প্রথম ডেপুটেশন হওয়া দরকার এমএলএতে। কেন? আপনার সে মুরদ নেই? যদি না থাকে আপনি রাজনীতি করছেন কেন? এমএলএর ঘর আপনার ডেপুটেশন হবে, এমএলএ ঘেরা হবে, এমএলএকে জানানো হবে, এমএলএ সমস্ত কিছু উনি নিয়ে আসবেন, আপনার এলাকার সমস্যা বিধানসভায় আলোচনা হবে, সমস্ত কিছু উঠে আসবে আপনার বিধানসভায়। কারণ পশ্চিমবঙ্গের আইন তৈরি হয়, সব কিছু তৈরি বিধানসভা থেকে। আপনি আপনার যিনি আছেন, যিনি যেখানকার হেড, আপনি তাকে ছেড়ে দিয়ে আপনি গরিব আদিবাসীকে আছে কোথায় নাচা আনন্দ নিয়ে যাচ্ছেন? মুকুটমণিপুর মেলা দেখার জন্য নাকি, না জল দেখার জন্য? প্রথম আন্দোলনটা হওয়া দরকার এমএলএ। আপনি তাকে হয় বাদ দিচ্ছেন, নয়তো তাকে আপনি কি বলে, আপনি তার সাথে ট্যাগ হয়ে আছেন। আমরা জানি অনেক আদিবাসী আমাদের সামাজিক নেতারা দিনের বেলায় গালাগাল করার পর এমএলএদের রাত্রেবেলা তাদের কাছ থেকে কমিশন খায়, এটা আমরা জানি। তো যাই হোক,
আপনি এমএলএ কে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে কোনো কিছু আপনি পাল্টাতে পারবেন না। এটাই দেশের আইন। আপনি আপনার সমস্যা যদি এতই সমস্যা হয় এমএলএ কে জানাবেন। সেই এমএলএ কে জানাবার জন্য আছে 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হওয়ার কথা ছিল না। সেই এমএলএ কে জানাবার জন্য আপনার কোনো রকম ভাবে আপনি এত লোক লস্কর, এত টাকা আদিবাসী গরিব লোকের টাকা আজকে আপনি এই ইমোশনকে হাতিয়ার করে আপনি করতেন না। এমএলএ কখানা চিঠি দিয়েছেন আপনারা? আমার মনে হয় না আপনারা দিয়েছেন। প্রথম এমএলএ যদি আপনার সংসদীয় বিধানসভাতে যদি না যায়, সংসদীয় রাস্তা যদি না যায়, তাহলে আপনি নেক্সট যে রাস্তাটা আছে সেটা ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করা। আপনারা জানেন আপনার কাজ, আপনার এলাকায় আপনার এমএলএ আপনার কথা শুনছেন, আপনার এলাকাতে আপনার আদিবাসীদের সমস্যা ঠিকঠাক হচ্ছে না, তখন অবশ্যই আপনার যদি ডকুমেন্টের লেটার থাকে, আপনি দিয়েছেন, আপনার সমস্ত ইস্যু বিধানসভায় তোলা হয়নি, তাহলে ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব। ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করতে গেলে কোনো সময় ল অ্যান্ড অর্ডার মুকুটমণিপুরের জঙ্গলে এই ঝোপে ফাঁড়িতে আপনি ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করতে পারেন না। আপনার জেনুইন যদি ইস্যু হয়ে থাকে আপনি সেটা অবশ্যই জেলার যিনি প্রশাসনিক আছেন, হ্যাঁ, ডিএম সভাধিপতি, তার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করা। তাহলে ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করলে আপনাকে বাঁকুড়া জেলার যেখানে যে অফিস আছে, হ্যাঁ, এটা যতদূর সম্ভব পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ বলে একটা পর্ষদ আছে, ডিএম নিজে, ডিএম মতলব মানে আপনার জেলা পরিষদ নিজে এটাকে কন্ট্রোল করে। জেলা পরিষদের যিনি সভাধিপতি আছেন সেই সভাধিপতিকে আপনার ঘেরাও করলে আপনার পুরো এলাকা বাঁকুড়া টাউন টোটাল ব্লক হবে। সেখানে ব্লক হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক সব কিছু ডিস্টার্ব হলে তারপরে আপনার রেল বন্ধ হবে, রাস্তা বন্ধ হবে, তবেই আপনি করতে পারেন। আপনি সংসদীয়তে যাচ্ছেন না, আপনি অসংসদীয় যাচ্ছেন না, তৃতীয় কোনো রাস্তা নেই, মাঝখানে গরিব আদিবাসী মানুষকে আর কতদিন নাচাবেন আপনারা? কতদিন নাচাবেন? কতদিন নাচাবেন? সবাইকে লাস্ট আরেকবার জোহার, ধন্যবাদ, নমস্কার।